আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু আজ। উদ্বোধন করবেন সভাপতি শেখ হাসিনা। সংলাপ নয়, অস্তিত্ব রক্ষায় নির্বাচনে আসতে বাধ্য হবে বিএনপি, বলছেন ক্ষমতাসীনরা। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব। এখনো বৃষ্টির পানিতে ডুবে আছে বরিশাল শহরের অলিগলি। জলাবদ্ধতায় চরম দুর্ভোগ, বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আজ থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি। কিছুক্ষণ পর ফর্ম কেনার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউয়ে আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই তফসিল ঘোষণার ঠিক 2 দিন পরে কিন্তু আওয়ামী লীগের যে আসলে নির্বাচনী ব্যস্ততা বা নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচনী কার্যক্রম, সেগুলো কিন্তু আসলে আওয়ামী লীগ শুরু করেছে। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে এরই মধ্যে 8টি বিভাগের জন্য বুথ স্থাপন করা হয়েছে এবং সেই বুথগুলো থেকেই কিন্তু এই বিভাগগুলো থেকে যারা মনোনয়ন সংগ্রহ করবেন সেই মনোনয়নগুলো বিক্রি করা হবে। আপনারা জানেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে এই মনোনয়ন ফর্ম সংগ্রহের মাধ্যমে কিন্তু মনোনয়নপত্র বিতরণ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তিনি নিজে এসে ঢাকা বিভাগের বুথ থেকে তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে মনোনয়ন ফর্ম, সেই মনোনয়ন ফর্ম তিনি সংগ্রহ করবেন। যদিও আসলে এবারের নির্বাচন বা আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কয়টি আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনবেন সেটি এখনো চূড়ান্ত করেনি এখানে দলের যারা সংশ্লিষ্ট রয়েছেন। তারা বলছেন যে এটি প্রধানমন্ত্রী বা দলীয় প্রধানের এখতিয়ার, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটি আসলে বাস্তবায়িত হবে। এখানে ঢাকা বিভাগের পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ময়মনসিংহ সহ সিলেট বিভাগ একটি ফ্লোরে রাখা হয়েছে। বাকি বিভাগগুলোকে অন্য আরেকটি ফ্লোরে দেওয়া হয়েছে এবং যথারীতি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বুথ রয়েছে 2টি এবং অন্যান্য বিভাগগুলোর বুথ রয়েছে 1টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার 8মবারের মতো দলীয় প্রধান হিসেবে তিনি মনোনয়ন সংগ্রহ করতে যাচ্ছেন এবং তার মনোনয়ন ফর্ম সংগ্রহের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের যে আসলে বিরাট নির্বাচনী কর্মযজ্ঞ, সেই নির্বাচনী কর্মযজ্ঞের শুভ সূচনা হতে যাচ্ছে। আপনারা জানেন যে দেশব্যাপী যে নির্বাচনের একটি সময় শুরু হয়ে গিয়েছে এবং দেশব্যাপী যে আসলে নির্বাচনকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতির জন্য সবাই প্রস্তুত হচ্ছেন, সেই জায়গাটি থেকে কিন্তু আসলে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য। কেননা বিপুল সংখ্যক প্রার্থী প্রত্যেকেই তারা আসলে নৌকার মনোনয়ন পাওয়ার আশায় রয়েছেন এবং সেক্ষেত্রে মনোনয়ন আসলে কিভাবে দেয়া হবে বা কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মনোনয়নের বিষয়টি ফয়সালা করবেন, সেগুলো আসলে সংসদীয় মনোনয়ন বোর্ডের যে সভা হবে সেই সভা থেকেই সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। অল্প কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রীর এখানে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী এখানে এসে তার মনোনয়ন ফর্ম যখন সংগ্রহ করবেন, আশা করি সেই বার্তাও বা সেই খবরও আমরা আপনাদেরকে সরাসরি দিতে পারবো। এখন পর্যন্ত এই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমাদানের আমার কাছে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে সবশেষ তথ্য। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম বঙ্গবন্ধু এভিনিউয়ে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের পর এবার সমাপনী অনুষ্ঠান নিয়েও লুকোচুরি শুরু করেছে বিসিসিআই ও আইসিসি। এখনও ক্লোজিং সেরেমনি প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি আয়োজকরা। তবে ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সমাপনী নিয়ে টুকটাক প্রস্তুতি চলছে। গুঞ্জন রয়েছে ম্যাচের আগে বলিউড তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি অনুষ্ঠিত হবে একটি এয়ার শো। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। যে কোনো মেগা ইভেন্ট বা বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় দিক থাকে উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান। তবে ব্যতিক্রম ছিল 2023 ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। তবে সেদিন মাঠে আসা সমর্থক বা দর্শকদের জন্য তেমন কোনো চমক দেখায়নি আয়োজক বিসিসিআই। তবে ব্যতিক্রম হতে যাচ্ছে এবারের ফাইনালটা। মাঠে আসা সমর্থকদের সঙ্গে যারা টিভি সেটের সামনে বসে খেলা দেখবেন তাদের জন্য অপেক্ষা করছে বেশ কিছু চমক। 10 মিনিটের একটা এয়ার শো হবে। সেই অ্যারোবেটিক শোটার নাম দেওয়া হয়েছে সূর্য কিরণ। বেশ কিছু পাইলট এখানে এসেছিলেন এবং তারা স্টেডিয়ামের ওপর দিয়ে সেই এয়ার শোর মহড়া করে।
শুধু তাই নয়, মাঠে কিন্তু পারফর্ম করবে বিশ্বখ্যাত সঙ্গীত তারকা ডুয়া লিপা এবং ভারতের যে সংস্কৃতি আছে সেটা নাচের মাধ্যমে তুলে ধরা হবে পুরো বিশ্ববাসীর কাছে। এবারে বিশ্বকাপ ফাইনালটা অন্য যে কোনো বিশ্বকাপের চেয়ে ব্যতিক্রম হতে যাচ্ছে, কারণ এই ফাইনাল অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। এবং এই ফাইনালটাকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছে কিন্তু আইসিসিও। 1975 থেকে 2019 এই বিশ্বকাপগুলোতে যে অধিনায়করা নিজেদের দলকে শিরোপা জিতিয়েছেন, ট্রফি উঁচিয়ে ধরেছেন, প্রত্যেকটা অধিনায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে এই ফাইনালে। তবে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ের নায়ক এবং অধিনায়ক ইমরান খান এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না, সেটা কিন্তু অনেকটা অবধারিত হয়ে গেছে, কারণ এই মুহূর্তে তিনি কারাগারে বন্দী আছেন। ফাইনালেরও পর্দা নামবে জমকালো আয়োজন দিয়ে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম কিনতে বঙ্গবন্ধু এভিনিউতে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে আনুষ্ঠানিকতা বা নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়ায় কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিলেন। এবং এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিটি লক্ষ্য করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কার্যালয় থেকে তার মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন এবং এর মাধ্যমেই কিন্তু আসলে আওয়ামী লীগের যে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়াটি তিনি নিজে শুভ সূচনা করলেন। প্রধানমন্ত্রী হিসেবে বা দলীয় প্রধান হিসেবে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং আপনারা জানেন যে এই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে 50,000 টাকার বিনিময়ে এই মনোনয়ন ফর্ম তিনি সংগ্রহ করলেন। এবং এরপরে কিন্তু অন্যান্য প্রার্থী, বিশেষ করে এবার যারা নৌকার প্রার্থী হতে চান, তারা সেই সম্ভাব্য প্রার্থীরা এখান থেকে মনোনয়ন সংগ্রহ করবেন, মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং জমা দিবেন, যেটি 21 তারিখ পর্যন্ত চলবে। আপনারা জানেন যে গেল বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং এর পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখেছি যে সংবাদ সম্মেলন সহ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির যে সভা গতকালকে অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু নির্বাচন পরিচালনার জন্য যে প্রয়োজনীয় উপকমিটি এবং সাংগঠনিক প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে সম্পন্ন হয়েছে বলেই দেশবাসী দেখেছে। এবং আওয়ামী লীগ বারবারই বলছে যে তারা নির্বাচনমুখী দল এবং নির্বাচনের যে আয়োজন বা নির্বাচন কমিশন যে ভাবে আসলে পথনকশা তৈরি করেছে নির্বাচনের, সেই পথনকশাতেই আওয়ামী লীগ বিধি অনুযায়ী, সাংবিধানিক বাধ্যবাধকতা বা নির্বাচনী রীতি অনুযায়ী আওয়ামী লীগ তাদের নির্বাচনী যে কার্যক্রম বা নির্বাচনী প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করবে। আওয়ামী লীগ প্রধান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি দলের সাংগঠনিক অধিকাংশ বা কেন্দ্রীয় অধিকাংশ নেতৃবৃন্দই কিন্তু একই কথা বলে আসছেন যে এই নির্বাচনে আসলে যেহেতু তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের আশা করা হচ্ছে, সেই জায়গাটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে কিন্তু এই নির্বাচনের মনোনয়ন ফর্ম তিনি নিজে সংগ্রহ করলেন এবং এখানে আমরা তাকে বলতেও শুনলাম যে নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং সেভাবেই আসলে প্রস্তুতি সবাইকে নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন যে টানা অর্থাৎ 1981 সালে জাতির পিতা হত্যার পর, 1975 সালে জাতির পিতার হত্যাকাণ্ড ঘটার পর, 1981 সালে দেশে ফেরার পর থেকে প্রত্যেকটি নির্বাচনে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হয়েছেন, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেই ধারাবাহিকতায় আজ 8মবারের মতো তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু দুটি ফ্লোর অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় তলায় এই মনোনয়ন ফর্ম বিক্রি এবং যে বিতরণ যে প্রক্রিয়াটি রয়েছে, সেই প্রক্রিয়াটি সাজানো হয়েছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে 4টি বিভাগ একটি ফ্লোরে এবং বাকি বিভাগগুলো অন্য আরেকটি ফ্লোরে। যথারীতি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যেহেতু বিভাগ হিসেবেও বড় এবং এখানে সাংগঠনিক চাপটিও কিছুটা বেশি, যার কারণে কিন্তু ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দুটি বুথ করা হয়েছে। ঠিক এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যে পরিস্থিতিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলার অবস্থা। অর্থাৎ আওয়ামী লীগ সভাপতি প্রত্যেকটি বুথ ঘুরে ঘুরে এখানে যারা বুথে বসেছেন, সাংগঠনিক যে নেতৃবৃন্দ এখানে এই কার্যক্রমকে সহায়তা করার জন্য বসেছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আসলে তারা কোন প্রক্রিয়ায় এই মনোনয়ন পত্রগুলো খুব সুশৃঙ্খলভাবে যারা মনোনয়ন
প্রত্যাশী তাদের কাছে তুলে দেবেন এবং একই সঙ্গে সঙ্গে এটির শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যাবে সেই দিক নির্দেশনাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু আগেই দিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি হিসেবে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন। তার এখানে যে বুথগুলি রয়েছে সেই বুথগুলি পরিদর্শন প্রায় শেষ দিকে। আশা করা যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন এবং আমরা তার কাছে জানতে চাইব যে আসলে আগামী নির্বাচনের জন্য তিনি কয়টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং আগামী নির্বাচনে তিনি কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন। এই বিষয়গুলো হয়তোবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা দলীয় প্রধান শেখ হাসিনা আমাদের কাছে বলবেন গণমাধ্যম কর্মীদের কাছে। এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতিটি দেখছি, অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন। গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হলে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। এখন পর্যন্ত এই ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফর্ম সংগ্রহের সবশেষ তথ্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম কিনতে বঙ্গবন্ধু এভিনিউতে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। বঙ্গবন্ধু এভিনিউ থেকে জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি উদ্বোধন করে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। তারা এখান থেকে ফর্ম সংগ্রহ করবে। তার জন্য আমরা আমাদের 8টা বিভাগ, এই 8টা বিভাগে আমরা 10টা বুথ তৈরি করে দিয়েছি। 10টা এই কারণে যে ঢাকা বিভাগ অনেক বড়, অনেক বেশি মানে প্রার্থী হবে, সেজন্য ঢাকা বিভাগে 2টি, আর চট্টগ্রাম বিভাগও বড়, তাই চট্টগ্রামের জন্য 2টি। এছাড়া প্রতিটি বিভাগীয়ভাবে আমরা এই ফর্মগুলি বিক্রি করব। এবং আমাদের ফর্মগুলি যখন সাজাবে, আমাদের যে জাতীয় নির্বাচনের যে জাতীয় নাম্বারটা থাকে, জাতীয় সদস্য সংসদ সদস্য ওই নাম্বার অনুযায়ী ওটা সাজানো হয় এবং সেইভাবে এগুলি আবার প্রসেস করে আমাদের পার্লামেন্টারি বোর্ডে সেটা উপস্থাপন করবে। এবং পার্লামেন্টারি বোর্ডে আমাদের বোর্ড বসে তখন প্রার্থীর যোগ্যতা দেখে বা তাদের জনপ্রিয়তা দেখে বা তাদের কার্যক্রম সবগুলি বিবেচনা করেই আমরা নমিনেশন দিয়ে থাকি। এবং আওয়ামী লীগ সবসময় এই বোধহয় বাংলাদেশে একটি রাজনৈতিক দলই আপনারা দেখবেন যারা অত্যন্ত সুগঠিতভাবে সুন্দরভাবে প্রত্যেকটা কাজ করে থাকে, বিশেষ করে দলীয় কাজগুলি আমরা সবসময় আমাদের গঠনতন্ত্র মেনে এইগুলি কাজ করি। তো আমাদের জাতীয় নির্বাচন সামনে, আর যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, কাজে আমরা যে ব্যবস্থাপনা করেছি আমি সেই ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে এসেছি যাতে করে সবাই কাজ করে এবং তাদের এই ক্ষেত্রে কী কী করণীয় সে সম্পর্কেও আমার যতটুকু বলার বলছি। এরপর আমি আবার বসবো আর একটু আমাদের নেতাদের সাথে, কারণ আমরা চাই যারাই প্রার্থী হোক সবাই যোগ্য, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা সিট দিতে হবে একজন, কিন্তু এই একজন বাছা এটা আমাদের বোর্ডের কাজ। বোর্ড এবং আমরা তৃণমূল থেকেও মতামত নিই, আমাদের একটা ওরকম একটা পদ্ধতি করা আছে, তৃণমূল থেকে আমাদেরকেও জানানো হয়, সেটা দেখে তারপরে প্রার্থী দেখে আমরা সেই প্রার্থী নির্বাচিত করব এবং তারপরে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমরা ভেবেছিলাম যে অন্য দলগুলিও এভাবে নির্বাচনে আসবে, তবে যে সমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যাদের বোধহয় মানুষের উপর, জনগণের উপরে আস্থা নাই, বিশ্বাস নাই বা দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে একটা দেশের যে ক্ষতি হয় সেটা হচ্ছে দুঃখজনক। এবং আজকে আমরা দেখি এই যে নির্বাচন ঠেকানোর নামে এর আগে 2013-14 সালে আমরা দেখেছি অগ্নি সন্ত্রাসের কর্মকাণ্ড, বহু মানুষ সেই আগুনে পুড়ে তাদের জীবন মানে একেবারে আমি বলবো যে সব থেকে কষ্টের মধ্য দিয়ে তাদের চলতে হচ্ছে। আর যারা আপনজন হারিয়েছে আমি তাদের প্রতি সহানুভূতি জানাই, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা কোন ধরনের রাজনীতি যে অগ্নি সন্ত্রাস করে জাতীয় সম্পদ রক্ষা করা, ব্যক্তিগত সম্পদকে নষ্ট করা, জাতীয় সম্পদ নষ্ট করা, এই ধ্বংসাত্মক কাজ করে যারা নির্বাচন বানচাল করা অর্থাৎ গণতান্ত্রিক ধারাটাকে ব্যাহত করতে চায়, এদের ব্যাপারে যেন আমার দেশের মানুষের কাছে এই আহ্বান থাকবে। আমি দেশের মানুষকে আহ্বান জানাই যে যারা এই ধরনের ধ্বংসাত্মক কাজ করছে, জাতীয় সম্পদ নষ্ট করছে, আগুন দিয়ে পোড়াচ্ছে, সাধারণ মানুষের উপর তারা পেট্রোল বোমা মারছে অথবা তাদের আগুন দিয়ে পোড়াচ্ছে, এদেরকে প্রতিরোধ করতে হবে দেশবাসীর। কারণ জনগণের ভোটের অধিকার অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি এবং আমরা চাই জনগণের এই ভোটের অধিকারটা অব্যাহত থাকবে এবং ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। অতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এদেশে আমরা দেখেছি যে রাতের অন্ধকারে বন্দুক হাতে নিয়ে ক্ষমতা দখলের পালা চলছিল।
এবং এই ক্ষমতা দখল অবৈধভাবে ক্ষমতা দখল করে বৈধতা দেওয়ার জন্য জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা জনগণের ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করতে পেরেছি। আর আজকে সেই 2009 সাল থেকে এ পর্যন্ত একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই কিন্তু বাংলাদেশটার আর্থসামাজিক উন্নতি হয়েছে, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই যে তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, একটি জাতি হিসেবে আত্মপরিচয় দিয়ে গেছেন। আমি 30 লক্ষ শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাই, এবং বহু নেতা কর্মী আমাদের হারিয়েছি আমরা। এই ঘাতকের দলই, তারা অবৈধ সরকারদের হাতে তৈরি করা দলগুলি সবসময় আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে, জনগণের উপর অত্যাচার করেছে। এবং এই সংগ্রাম করতে যে জনগণের অধিকার, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ভোট ও ভাতের অধিকার, এই আন্দোলন করতে যে যারা জীবন দিয়েছে আজকে আমি তাদেরকেও স্মরণ করি। এই আমাদের এই অফিসের সামনেই তো 21শে আগস্ট গ্রেনেড হামলা, আবির রহমান সহ আমরা 22টা নেতা কর্মীকে হারিয়েছে। এরকম সারা বাংলাদেশে অগণিত মানুষের উপর অকথ্য অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। শুধু আমরা কেন, জাতিপিতাকে হত্যার পর সেনাবাহিনীর হাজার হাজার অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছে, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করা হয়েছে, সৈনিকদের হত্যা করা হয়েছে, আর আওয়ামী লীগ নেতাকর্মী তো আছেই। আমরা সেই সমস্ত অন্ধকার যুগ পার হয়ে আজকে আমাদের 2009 থেকে 23 আজকের বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদাই শুধু পাইনি, সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে আমরা একটা মর্যাদা পেয়েছি। যে মর্যাদাটা বাংলাদেশ হারিয়েছিল 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর। আমরা যে মর্যাদা পেয়েছিলাম 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে শত্রু মোকাবেলা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে একটা মর্যাদা ছিল, কিন্তু সেই মর্যাদাটাও নষ্ট করেছিল 75-এ খুনি জাতি হিসেবেই আমরা তখন পরিচিত হয়েছিলাম। কিন্তু সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আজকে আমরা একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আনতে পেরেছি, আর্থসামাজিক উন্নতি করতে পেরেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাব। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এই যে এতগুলি টেলিভিশন সব কিছুই আমরা আরও বেশি করে কর্মসংস্থানের ব্যবস্থা, সেই ব্যবস্থা করে দিয়েছি। আর আগামীতে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। তা আমি সবার দোয়া চাই, দেশবাসীর দোয়া চাই যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়। আর নির্বাচন যারা বানচাল করতে চায়, অগ্নি সন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে মারে, আমাদের এত সুন্দর রাস্তাঘাট, মেট্রো রেল থেকে শুরু করে থার্ড টার্মিনাল সব কিছু করে দিয়েছি, এগুলি যারা ধ্বংস করতে যাবে আমি জনগণকেই আহ্বান করব তাদেরকে প্রতিরোধ করতে। এই হরতাল ডেকে আজকে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট, সব কিছুতে একটা মানে মানুষকে যেন অত্যাচার করেই যেন এই বিএনপি জামাত তারা আনন্দ পায়, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। যা হোক, আমি এটুকুই বলবো যে আজকে একটা শুভ দিন, আমাদের এখানে সব যারা প্রার্থী তারা সবাই ফর্ম নেবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু নির্বাচন বানচাল করার যদি কেউ চেষ্টা করে আর যদি এই অগ্নিসন্ত্রাস অব্যাহত রাখে, এর পরিণতি ভালো হবে না। যারা করবে আমাদের দেশের মানুষই তাদেরকে শাস্তি দেবে, এবং দেশের মানুষকে আমি সেই আহ্বানটাই জানাচ্ছি। আজকের দিনে আবার এটাই আহ্বান যে আমাদের অনেক কষ্টের অর্জিত এই গণতান্ত্রিক ধারাটা যেন কেউ ব্যাহত করতে না পারে। তাই দেশবাসী তাদের অধিকার, ভোটের অধিকার, তারা ভোট দিয়ে তাদের পছন্দ মতো নেতা নির্বাচিত করবেন, যারা সংসদে বসবে, আইন পাস করবে, রাষ্ট্র পরিচালনা করবে। কাজে এটা হচ্ছে জনগণের অধিকার। এই জনগণের অধিকার যারা কাটতে চেষ্টা করবে, যে এই জনগণের অধিকার যারা কেড়ে নেবার জন্য অগ্নিসন্ত্রাস করবে, জনগণই তাদের প্রতিরোধ করবেন। আমি জনগণের কাছে সেই আহ্বানটা জানাই। আমি শুধু প্রেস কেটেই বলবো, অন্তত আমার এই আহ্বানটা আপনারা জনগণের কাছে একটু তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের পথে। 41-এর বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আর 2100 সালে ডেল্টা প্ল্যানও করেছি, দেশটা যেন মানে বিশ্ব দরবারে সবসময় মাথা উঁচু করে চলতে পারে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। খোদা হাফেজ। আমি চললাম।
দর্শক দেখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে আসলে তার নির্বাচনী যে মনোনয়ন ফর্ম, সেই মনোনয়ন ফর্ম কেনার পরে যে তার প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া তিনি গণমাধ্যমের কাছে জানাচ্ছিলেন। তিনি বলছিলেন যে নির্বাচন যেভাবে হোক অবশ্যই দেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হবার পাশাপাশি আপনারা জানেন যে যেহেতু এখন যে পরিস্থিতিটি চলছে, যে অনেকেই আসলে নির্বাচনে অনেকগুলো দল এখন পর্যন্ত তারা আসলে বলতে চাইছেন যে তারা নির্বাচনে আসবেন না। সেই জায়গাটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বললেন যে আসলে যে দলগুলো নির্বাচনে আসবে না তারা আসলে গণতন্ত্রই চাইছে না, বা তারা মানুষের জনগণের যে অধিকার, সেই অধিকার তারা কেড়ে নিতে চাইছে, এবং সেই অধিকার কেড়ে নিতে যারা আসবে তাদেরকে অবশ্যই জনগণ যাতে প্রতিহত করে সেই বার্তাও তিনি দিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমাদানের 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম বঙ্গবন্ধু এভিনিউতে। বৈরী আবহাওয়া বা শীতকালে ঘন কুয়াশায় ফ্লাইট বিপর্যয় রোধে দেশের 4টি বিমানবন্দরে আপগ্রেড করা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, ILS প্রযুক্তি ও লাইটিং ব্যবস্থাপনা। এতে বিমান ওঠানামায় কিছুটা ভোগান্তি কমবে, তবে শতভাগ রানওয়ে দৃশ্যমান সম্ভব নয় বলছে সিভিল এভিয়েশন। বিশেষজ্ঞরা বলছেন শতভাগ ফ্লাইট কন্ট্রোল করতে দরকার ILS ক্যাটাগরি 3। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। শীতকালে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়ে আকাশপথের যোগাযোগ। দৃষ্টিসীমা কমে আসায় ঝুঁকি সৃষ্টি হয় ফ্লাইট ওঠানামায়। শীতপ্রধান দেশগুলোর পাশাপাশি অনেক দেশেই বিমান দেরিতে ছাড়া ও বাতিল হয় হাজার হাজার ফ্লাইট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপালেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি একই প্রভাব পড়ে এ মৌসুমে। মূলত পাইলট খালি চোখে রানওয়ে দেখতে না পারলে নিরাপদ ওঠানামায় বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS প্রযুক্তি ব্যবহার করা হয়। আবহাওয়ার বৈরিতায় ILS ক্যাটাগরি 3 প্রয়োজন হলেও দীর্ঘদিন ধরে দেশের বিমানবন্দরগুলোতে ব্যবহার হচ্ছে ক্যাটাগরি 1। এতে বিমান ওঠানামা আশঙ্কাজনক হওয়ায় এসব মৌসুমে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি প্রভাব ফেলে আন্তর্জাতিক রুটেও। এমন পরিস্থিতিতে দেশের শাহজালাল সহ 4টি বিমানবন্দরে ILS ক্যাটাগরি 1 থেকে আপগ্রেড করা হচ্ছে ক্যাটাগরি 2-এ। উন্নীত করা হচ্ছে লাইটিং সিস্টেমও। ILS পদ্ধতি ক্যাট 2-এ উন্নীত হলে কিছুটা দৃষ্টিসীমা বাড়বে পাইলটের, তবে রানওয়ে শতভাগ দৃশ্যমান হবে না বলে জানায় খোদ বেবিচক। আগে ছিল 1, আমরা এখন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এই 4টা বিমানবন্দরকে ক্যাটাগরি 2-তে আপগ্রেড করার অলরেডি আমাদের সিলেটে হয়ে গেছে। ক্যাটাগরি 2 করি, ক্যাটাগরি 2 করলে ক্যাটাগরি 3 করার আছে, সুযোগ আছে। একবারে জিরো ভিজিবিলিটি আমি যদি ক্যাটাগরি 3ও করি তাহলে কিন্তু 100% এনশিওর করা যায় না। বিশেষজ্ঞরা বলছেন শতভাগ দৃষ্টিসীমা পেতে হলে স্থাপন করতে হবে ILS ক্যাটাগরি 3, যদিও বিপরীত মন্তব্য বেবিচকের। ক্যাট 3C রানওয়ে করলে সেখানে জিরো ভিজিবিলিটিতে মানে ম্যাক্সিমাম যে কতদূর দেখা যায় ওটার কোনো মিনিমাম নেই, এবং কত মিনিমাম হাইট থেকে এটা ল্যান্ড করতে পারে সেটারও কোনো মিনিমাম নাই। ওই জন্যই ওটাকে বলা হয় জিরো ভিজিবিলিটি। পুরো 100% কনফার্ম করতে পারবো যে সবের, এটা কিন্তু কোনো দেশেই সম্ভব না। ওয়েদার খারাপ হলে সেফটির জন্য যে কোনো বিমানবন্দর থেকে বিমান কিন্তু অল্টারনেট এয়ারপোর্টে চলে যেতে পারে। উড়োজাহাজ অবতরণ করার ন্যূনতম দৃষ্টিসীমা 500 মিটার। ILS ক্যাটাগরি 2-এ আপগ্রেড করা হলে দেশের 4 বিমানবন্দরে মিলবে এ সুবিধা। কিন্তু শীতে অনেক সময় দৃষ্টিসীমা 50 থেকে 0 মিটারে নেমে আসায় দ্রুত ILS ক্যাটাগরি 3-এ উন্নীত করার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জন্ম ও মৃত্যু নিবন্ধনে কমছে না ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 1 মাস ধরে নিজস্ব সার্ভার ব্যবহার করলেও তা দিয়ে মিলছে না সব সেবা। এদিকে সার্ভারের ধীরগতির কোনো ব্যাখ্যা নেই জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের। নিজস্ব সার্ভারে নিবন্ধন আইনবিধির লঙ্ঘন মন্তব্য করে বিরোধিতা করায় সুরাহা পাচ্ছেন না সেবা প্রত্যাশীরা। দিন, মাস কিংবা বছর, যেখানে থমকে যায় সময়ের হিসেব। জন্ম ও মৃত্যু সনদ সংগ্রহে নাগরিকদের ভোগান্তির চিত্র পুরনো। 18টি জরুরি কাজের প্রয়োজনে জন্ম সনদ থাকা বাধ্যতামূলক করেছে সরকার, কিন্তু এই সনদ পেতে কম বেশি হয়রানির শিকার হতে হয় প্রায় সবাইকে। সনদ পাওয়ার পর অনেকেই দেখছেন তা ভুলে ভরা। সংশোধনের জন্যও দুর্ভোগের শেষ নেই। আমার জন্ম তারিখ জন্ম হওয়ার 6 মাস আগে দেখানো হয়েছে, কিন্তু আমার জন্ম 6 মাস পরে। মেয়ের ইংরাজিতে জন্ম নিবন্ধন করছি, বাংলা নাম, মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মেয়ের মার নাম,
তিনও নামে বাংলা নামে ভুল আসছে। আজকে 4 দিন ধরে যাবত আমি আসা যাওয়া করতেছি, সংশোধন হচ্ছে না। প্রযুক্তির এই যুগে জরুরি এমন সেবাকে সহজ করতে নিবন্ধন আবেদন নেওয়া হচ্ছে শুধু অনলাইনে। তবে সেবা প্রত্যাশীদের অভিযোগ, সেখানেও নেই ভোগান্তির শেষ। আমি লকডাউনের আগে 3-4বার ফিরে গেছি। সার্ভারে কোনো কিছু আপলোড নেয় না, ওটিপি পাঠাইলেও ওইটা ওটিপি আর অ্যাকসেপ্ট করে না। ভোগান্তি কমাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাসখানেক ধরে নিজস্ব সার্ভারে নিবন্ধন করছে। তবে এতেও রয়েছে আইনি সহ অন্যান্য জটিলতা। নতুন সার্ভারে এ পর্যন্ত 22,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে 11,000 সনদ বিতরণ করা হলেও তা দিয়ে মিলছে না সরকারি সেবা। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এর আগে যে সফটওয়্যারে কাজ করা হতো জন্মমৃত্যু নিবন্ধক রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে, সেখানে অনেকগুলো জটিলতা ছিল। এই কারণে আমরা মূলত বিভিন্নমুখী জটিলতা এবং সমস্যার কারণে আমরা আমাদের নিজস্ব একটা সফটওয়্যারে জন্ম নিবন্ধন কার্যক্রম চালু করেছি। জন্ম নিবন্ধন ফি নিয়ে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সাথে দ্বন্দ্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 মাস বন্ধ ছিল নিবন্ধন কার্যক্রম। এরপর গত 1 মাস ধরে নিজস্ব সার্ভারে সরাসরি শুরু হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন গ্রহণ ও বিতরণ। তবে সাধারণ নাগরিকদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগ শুরু হলেও এখনও কমেনি ভোগান্তি। এদিকে জাতীয় সার্ভারের ধীর গতির কোনো ব্যাখ্যা নেই জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কাছে। তবে দক্ষিণ সিটির নিজস্ব সার্ভারে নিবন্ধনের বিষয়টি আইনবিধির লঙ্ঘন মন্তব্য করে বিরোধিতা করেছেন তিনি। মেয়র যখন না থাকে, প্রশাসকের মনোনীত কর্মকর্তা নিবন্ধকের রেজিস্ট্রারের কাজটা করবে অন বিহাফ অব রেজিস্ট্রার জেনারেল। আমার বিধানে বলা হয়েছে যে একটি মাত্র ডেটাবেস থাকবে। দেশের জনসংখ্যা প্রায় 17 কোটি হলেও জন্ম নিবন্ধনের সংখ্যা 19 কোটি 35 লাখের বেশি। অজ্ঞতা ও অবহেলাজনিত ভুলকে জন্ম নিবন্ধনে বাড়তি সময় নেবার জন্য দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে হওয়া বৃষ্টিতে বরিশাল নগরের বিভিন্ন সড়ক এখনও পানির নিচে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব শেষ হয়েছে গতকাল বিকেলে। 15 ঘন্টা অতিবাহিত হলেও জলাবদ্ধতা কাটেনি নগরীতে। নগরের বটতলা এলাকায় চলাচলের প্রধান সড়কটিতে হাঁটু পানি জমে আছে। একই অবস্থা নগরীর অক্সফোর্ড মিলন রোড, গোরস্থান রোড, ভাটিখানা ও সদর রোড এলাকায়। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, বরিশালে গত 24 ঘন্টায় 221 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। এদিকে 24 ঘন্টা পর বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। হালকা একটু বৃষ্টি হইলেই আমাদের এই জায়গায় আপনার হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। বাসা বাড়িতে নামতে পারতেছি না, পানিতে রাস্তার তলায় নিয়ে মোটর পুড়িয়ে যায়, আমরা চালাইতে পারি না, রাস্তায় নামতে পারি না, মানুষজন নাই, ভাড়াগুলো বেশি হয়ে যায়, 5 টাকার ভাড়া 10 টাকা হয়ে যায়। সিটি কর্পোরেশনের যে নতুন মেয়র বর্ষা, সে জনগণের যে দুর্ভোগ সমাধান করে। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে দক্ষিণাঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ভোলার ধনিয়া এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় মিথিলি গতকাল বিকেলে ভোলার উপর দিয়ে আঘাত এনে গেলেও তার ক্ষতচিহ্ন কিন্তু রেখে গেছে এই ভোলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে মেঘনা এবং তেঁতুলিয়া নদীর পাড়ের যে বাসিন্দারা রয়েছেন, তারাই আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে সকাল থেকে ভোলার বিভিন্ন এলাকায় ঘুরে যে চিত্র দেখেছি, নদীর পাড় বা নদীর পাড়ের এলাকাগুলোতেই বেশি আসলে ক্ষয়ক্ষতি রয়েছে। আমরা জেলা প্রশাসকের কন্ট্রোল রুম থেকে এখন পর্যন্ত যে তথ্যটি পেয়েছি, তারা জানিয়েছেন যে আসলে ক্ষয়ক্ষতির তালিকা এখন মাঠ পর্যায়ে চলছে। তারা সঠিক এখন পর্যন্ত বলতে পারে না। যে তথ্যটা আংশিক তাদের কাছে এসেছে, সেখানে 73টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং আংশিক 426টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ঝড়ের কবলে পড়ে ভোলার সদর, তজুমউদ্দিন এবং মনপুরা উপজেলার মেঘনায় 5টি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল, 17 মাঝিমাল্লা সহ। এর মধ্যে এখন পর্যন্ত একজন জেলে ছাড়া, তজুমউদ্দিনের মলনচরার বাসু মাঝি ছাড়া বাকি সকল জেলেরাই জীবিত উদ্ধার হয়েছে, একজন নিখোঁজ রয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কৃষিতে। বিশেষ করে এখন আমনের মৌসুম চলছে। কৃষি বিভাগ প্রাথমিকভাবে যে তথ্য
তথ্যটি জানিয়েছে যে আংশিক প্রায় 43,984 হেক্টর জমির ক্ষতি হয়েছে আমন চাষের। এতে প্রায় 1,28,173 মেট্রিক টন আমন উৎপাদন কমে যাবে এমন আশঙ্কা করা হচ্ছে। আর আমি এখন যেখানে রয়েছি মেঘনা পাড়ের ধনিয়া ইউনিয়নের পশ্চিম কানাইনগর গ্রামে। এই যে আমার পেছনের যে ঘরটি রয়েছে এই ঘরটি কালকে গাছ চাপা পড়ে এই ঘর সহ দুটি ঘর এখানে বিধ্বস্ত হয়েছে। ঘরের থাকার উপযুক্ত না হয় ঘরের যে মালিকেরা রয়েছে তারা অন্য ঘরে এখন আশ্রিত রয়েছে। আমরা দেখছি যে ঘরের এই কিশোর এবং তার মা এই ঘরের বাসিন্দা। কিশোর সেই ঘরের যে উপরে গাছ রয়েছে সেটি অপসারণের চেষ্টা চলেছে। এরকম বিচ্ছিন্নভাবে মেঘনা এবং তেঁতুলিয়া পাড়ের অসংখ্য ঘর বাড়ি আছে যারা এখন পর্যন্ত যেগুলোর হদিশ স্থানীয় প্রশাসন বা ইউনিয়ন পরিষদের সেগুলো তালিকা করার জন্য চেষ্টা চলছে। তবে ক্ষয়ক্ষতির এখন যেহেতু তালিকা চলছে চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব পেতে আরও কিছুটা সময় লাগবে। তো এ ছিল আমার কাছে ঝড়ের পরবর্তী ভোলা থেকে সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি জানতে সরাসরি ছিলাম ভোলার ধনিয়া এলাকায়। বিশ্বকাপের বিগ ফাইনালের আগে শুক্রবার ঐচ্ছিক অনুশীলন করেছে ভারতের 4 ক্রিকেটার। এদিন ভারতের কোচ অধিনায়ককে দীর্ঘ সময় ফাইনালের উইকেট দেখতে দেখা যায়। লিগ পর্বের ম্যাচগুলোতে আহমেদাবাদের উইকেটে রান হয়নি। ফাইনালের উইকেটও কথা বলবে ভারতের পক্ষেই। আহমেদাবাদ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ভারত ফাইনাল খেলছে বলেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম জুড়ে সাজ রব। মাত্র একদিন পর ফাইনাল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার দুপুর 2টায় ভারত ক্রিকেট দলের অনুশীলন করার কথা থাকলেও তারা মাঠে এলো 1.5 ঘন্টা পর। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী ঈশান কিষান, অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এ মাঠেই পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। শেষটাও হচ্ছে একই ভেন্যুতে। শুরুটার মতো শেষটাও জয় দিয়ে করতে চাইবে টিম ইন্ডিয়া। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পা রেখে ভারতের কোচ অধিনায়ক সোজা চলে গেলেন উইকেট দেখতে। রোহিত শর্মা যেন কথা বলতে চাইলেন পিচের সঙ্গে। আগের 4 ম্যাচের 3টিতেই যা কথা বলেছে বোলারদের পক্ষে, শেষ ম্যাচে কেমন আচরণ করবে এই 22 গজ তা জানতে কিউরেটরের সঙ্গে এক দফা আলোচনা করে নিল স্বাগতিক দল। বিশ্বকাপের ফাইনালেও নিশ্চিতভাবেই হোম অ্যাডভান্টেজ পাবে রোহিত শর্মারা। ওয়াংখেড়েতে ভারত নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালের উইকেট নিয়ে বিতর্ক কম হয়নি। তবে এবার বিশ্বকাপের ফাইনাল বলে কথা, যেখানে চোখ থাকবে পুরো বিশ্বের। নতুন করে কোনো বিতর্কের জন্ম দিতে চাইবে না বিসিসিআই। ঐচ্ছিক অনুশীলনের দিন হালকা ঘাম ঝরায় ভারত দলের 4 সদস্য। নেটে কিছু সময় পার করার পর মূল মাঠে চলে ফিল্ডিং অনুশীলন। ম্যাচের আগের দিন পুরো দল নিয়ে অনুশীলন করার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, গুজরাট, ভারত। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যাদের জনগণের উপর আস্থা নেই তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন সভাপতি শেখ হাসিনা। জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান। এবং জন্ম মৃত্যু নিবন্ধনে কমছে না ভোগান্তি। সার্ভার ধীরগতির ব্যাখ্যা নেই রেজিস্ট্রার জেনারেলের কাছে। ঢাকা দক্ষিণ সিটি নিজস্ব ব্যবস্থাপনায় সনদ দিলেও মিলছে না সব সেবা। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।